বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশেও 6 সপ্তাহ সমপরিমাণ জেট ফুয়েল রয়েছে। আমাদের এপ্রিল এবং মে মাসের যে জ্বালানি চাহিদা সেটি আমরা সংগ্রহ করেছি। আমরা এখন মূলত জুন মাসের প্রয়োজন মেটাবার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। মন্ত্রী সাহেব বললেন যে আমাদের তেলের মজুদ এপ্রিল এবং মে মাসের পর্যন্ত আছে এবং বাংলাদেশের ইতিহাসে রেকর্ড পরিমাণে রিজার্ভ আছে জ্বালানি তেলের, কোনো ধরনের সংকট নাই। বাংলাদেশ সরকার বরঞ্চ জুন মাসে কী ধরনের সমস্যা হবে সেটা নিয়ে সলভ করার জন্য এখন ব্যস্ত। বাংলাদেশের তেলের কোনো সমস্যা নেই। তাহলে বাস্তবে এই ভিডিওগুলো একটু দেখি তো। আমাদের তেল না দেয় আমরা ইনকামের জন্য বেরোবো কিভাবে? তেল দেন, পানি ভাববেন, শরীরে আগুন লাগাই দেবো। এই ভিডিওগুলো তো দেখলেন। এই ভিডিওগুলো এবং মন্ত্রী সাহেবের কথার মধ্যে এত পার্থক্য কেন মনে হচ্ছে? যদি তেল এত বেশি রিজার্ভ থাকে তাহলে পাম্পে এরকম মাইলের পর মাইল এবং হাজার হাজার মানুষ কেন ভিড় করতেছে? আপনারা বলবেন প্যানিক বাই সর্বোচ্চ 2 থেকে 3 দিন থাকে। মানুষ অস্থির হয়ে এই ধরনের বাই পজিশনে যায় সর্বোচ্চ 2 থেকে 3 দিন। আপনারা চাইলে পরিসংখ্যান দেখতে পারেন, ইন্টারন্যাশনাল অনেক ধরনের জার্নালে এই ধরনের প্যানিক বাই সম্পর্কে বহু বই আছে। আসলে মজুদের সত্যি কথাটা কি জানেন? মজুদের সত্যি কথাটা একটু আমরা আসি। সেটা হচ্ছে বাংলাদেশের যে মোট সক্ষমতা মজুদ জ্বালানি তেল সক্ষমতা হচ্ছে মাত্র 15,50,000 মেট্রিক টন বাংলাদেশের মজুদের ক্যাপাসিটি, সব ধরনের জ্বালানি তেল মিলে। এর মধ্যে হচ্ছে ডিজেল, পেট্রোল, অকটেন, জেট ফুয়েল, ফার্নেস অয়েল, এগুলো সবগুলো মিলায় 15,50,000 মেট্রিক টন বাংলাদেশের ক্যাপাসিটি, যা ব্যারেলের রূপান্তর করলে হচ্ছে 1,13,61,000 ব্যারেল। এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটি, মজুত করার ক্যাপাসিটি। সেই মজুত করার ক্যাপাসিটি দিয়ে কতদিন যেতে পারে? সর্বোচ্চ 30 থেকে 35 দিন, মানে 1 মাসের মজুত ক্যাপাসিটি আছে বাংলাদেশের ফুল রিজার্ভ ক্যাপাসিটি। এবং এর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি চাহিদা ডিজেলের থাকার কারণে ডিজেল কিন্তু যায় হচ্ছে 25 থেকে 26 দিন মাত্র। এটা আমাদের ক্যাপাসিটি। তাহলে মন্ত্রী সাহেব আপনি 2 মাসের মানে 60 দিনের মজুদ কোথায় রাখতেছেন? তেলগুলো মাটির তলে। বাংলাদেশে হুট করে ডাবল হয়ে গেল রিজার্ভ ক্ষমতা। আপনি এইটা কোথার থেকে পাইলেন? মানে এই যে ট্যাঙ্কি, এই ট্যাঙ্কি আপনি কোথায় পাইলেন যে ট্যাঙ্কিদের মধ্যে আরও 1 মাসের বেশি রিজার্ভ রাখতে পারতেছেন? আমাদের জানা মতে এবং সকল গণমাধ্যমের তথ্য মতে কিন্তু যে আওয়ামী লীগ আমলে যেই আমাদের রিজার্ভার একটা করা হয়েছে মহেশখালীতে, ওটা কিন্তু চালু হয় না এখনও, তাহলে আপনি হুট করি 1 লক্ষ এক্সট্রা কীভাবে, মানে 1 মাসের এক্সট্রা কীভাবে আপনি মজুদের কথা বলতেছেন? আরেকটু ডিটেলসে যাই, তাহলে কাহিনী আস্তে আস্তে পরিষ্কার হবে এই মিথ্যাবাদীর। বাংলাদেশের দৈনিক চাহিদা হচ্ছে 2,64,000 ব্যারেল থেকে 2,87,000 ব্যারেল, যা বার্ষিক যদি আমি হিসাব করি টন হিসাবে হচ্ছে 67 থেকে 70 লক্ষ মেট্রিক টন বাংলাদেশের চাহিদা। আর হচ্ছে ব্যারেলে হিসাব করলে সেটা 10 কোটি ব্যারেল। তবে যদি আপনারা বাংলাদেশের জিডিপির যে 5% গ্রোথ ধরেন, বাংলাদেশের জিডিপির 5% গ্রোথ ধরলে এই চাহিদা কিন্তু 2026-এ হচ্ছে প্রায় বার্ষিক 12 কোটি ব্যারেলের কাছাকাছি। এখন আমদানি করি কিন্তু আমরা 85 থেকে 90%। আমরা মূলত ডিজেল, তারপরে হচ্ছে অকটেনের একটা বড় অংশ, জেট ফুয়েল সম্পূর্ণ এবং ফার্নেস অয়েল সম্পূর্ণ
আমরা আমদানি করতে হয়। পেট্রোলটাই আমরা স্বয়ংসম্পূর্ণ, কারণ গ্যাস ফিল্ডগুলো থেকে যে কন্ডেন্সার আসে সেখান থেকে আমরা কিন্তু পেট্রোলের চাহিদাটা বাংলাদেশ নিজেই নিজেরটা নিভাইতে পারে। এখন আসেন যে কোন কোন দেশ থেকে আসলে বাংলাদেশের এই পরিশোধিত রিফাইন্ড অয়েলটা আসে। বাংলাদেশের রিফাইন্ড অয়েলটা আসে মূলত কিন্তু সবচেয়ে বেশি আসে হচ্ছে চীন থেকে, তারপরে আসে হচ্ছে মালয়েশিয়া থেকে, তারপরে আসে সিঙ্গাপুর থেকে, তারপরে আসে ভারত থেকে, ইন্দোনেশিয়া থেকে, ওমান থেকে এবং থাইল্যান্ড থেকে, আর আসে সংযুক্ত আরব আমিরাত থেকে। এর পরিমাণটা একটু আসেন, চীনের পেট্রো চায়না এবং ইউনিপ্যাক থেকে বার্ষিক আমাদের পরিশোধিত তেল আসে হচ্ছে 10 থেকে 12 লক্ষ মেট্রিক টন। মালয়েশিয়ার পেট্রোনাস থেকে বাংলাদেশ সরকার কেনে হচ্ছে 8 থেকে 10 লক্ষ মেট্রিক টন, এবং ভারতের সাথে আইওসিএল এবং নুলিমগড় রিফাইনারি থেকে আসে হচ্ছে 7 থেকে 8 লক্ষ মেট্রিক টন। সিঙ্গাপুর থেকেও কিন্তু 5 থেকে 6 লক্ষ মেট্রিক টন আসে। সংযুক্ত আরব আমিরাত থেকে আসে 4 থেকে 5 লক্ষ মেট্রিক টন, যেটা হচ্ছে এমিরেট ন্যাশনাল অয়েল থেকে। ইন্দোনেশিয়ার বিএসপি থেকে আসে প্রায় 3 থেকে 4 লক্ষ মেট্রিক টন। ওমান থেকে আসে হচ্ছে 3 থেকে 4 লক্ষ মেট্রিক টন। থাইল্যান্ড থেকে আসে 2 থেকে 3 লক্ষ মেট্রিক টন। তাহলে একটা হিসাব করে দেখেন তো, এইখানে শুধু যুদ্ধের কারণে পরিশোধিত তেল আসতে পারতেছে না সংযুক্ত আরব আমিরাত থেকে, যেটা মাত্র 4 থেকে 5 লক্ষ মেট্রিক টন, আর বাকি সবগুলা দেশের কোথাও কোনো যুদ্ধ চলতেছে না। আচ্ছা, বুঝলাম যেহেতু তেলের সংকট, 20% ক্রুড অয়েলের শর্টেজ তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে, তাহলে আমরা যেসব দেশ থেকে আনি সেসব দেশ থেকে সংকট আছে এবং বাজারে মূল্য বৃদ্ধি হয়েছে অনেকটা। কিন্তু আমাদেরকে হুট করে কেন বলতে হবে যে রাশিয়া থেকে ক্রুড অয়েল ভারতে এনে ভারতে রিফাইন করে বাংলাদেশে নিয়ে আসতে হবে? আমরা রিফাইন অয়েল তো সবসময় চীন এবং মালয়েশিয়া সবচেয়ে বেশি আমদানি করি। এমনকি ভারত থেকে কিন্তু আমাদের একটা চুক্তি আছে, আওয়ামী লীগের আমলে চুক্তি আছে, গড়ে প্রতি মাসে 12,000 থেকে 15,000 মেট্রিক টন হচ্ছে ডিজেল আসবে, সেটা পাইপলাইনের মাধ্যমে। এটা তো চুক্তিতে আসে, তাতে কিন্তু হিসাব আসে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ মেট্রিক টন হচ্ছে ডিজেল আসার। তাহলে হুট করে এত ভারত নির্ভরশীলতা কেন? আমরা ভারতকে রিকোয়েস্ট করতেছি আমাদেরকে তেল দেওয়ার জন্য, আমরা রাশিয়া থেকে ক্রুড অয়েল এনে ভারতে রিফাইন করে আনবো, কেন হঠাৎ করে চায়নার কথা নাই? এই যে তেল সংকট তৈরি হয়েছে থেকে আপনি জ্বালানি মন্ত্রণালয়ের বা বিএনপি সরকারের কারো কাছ থেকে চীন শব্দটা উচ্চারণ পাইছেন? কারো কাছ থেকে মালয়েশিয়া শব্দটা উচ্চারণ পাইছেন? অথচ চীন এবং মালয়েশিয়া থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি রিফাইন্ড অয়েল আসে। চীন থেকে এবং মালয়েশিয়া থেকে সবচেয়ে বেশি জেট ফুয়েল তো 100%ই আসে হচ্ছে চীন থেকে। তারপরে হচ্ছে ডিজেল, তারপরে হচ্ছে ফার্নেস অয়েল, এগুলোর তো সিংহভাগ 70 থেকে 80 ভাগই আসে হচ্ছে চীন, মালয়েশিয়া, তারপরে সিঙ্গাপুর থেকে। তাহলে এগুলা সবার কথা বাদ দিয়ে শুধু ভারত ভারত কেন? মূল সমস্যাটা হচ্ছে গত 2 মাস বিএনপি সরকার আসছে ঠিকই, বিএনপি সরকারের মুখে কখনো চীন শব্দটা শুনছেন? তাদের দায়িত্বশীল পর্যায় থেকে চীন শব্দটা একবার শুনছেন কোনো বিষয়ে? শুনেন নাই। মূলত এই সরকার জ্বালানি নির্ভরশীলতা এই যুদ্ধের কায়দাতে সম্পূর্ণ ভারতের ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছে। ভারতের ওই ক্যাপাসিটি নেই, তবুও ভারতের ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছে। চীন কিন্তু পরিশোধিত তেলে নিষেধাজ্ঞা দিছে রপ্তানিতে, তবে তারা কিন্তু ব্র্যাকেটে বলে দিছে যে আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর সাথে 1-to-1 সলভ করবে এবং তাদের চাহিদা মেটানোতে আমরা সহযোগিতা করব। চীন কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের স্পষ্ট উল্লেখ করে দিছে। তার মানে বাংলাদেশ তো চীনের প্রথম 10টা বন্ধু রাষ্ট্রের মধ্যে একটা ছিল সব সময়। তাহলে চীন হঠাৎ কেন বাংলাদেশে তেল দিচ্ছে না? নাকি বাংলাদেশ নিচ্ছে না? মালয়েশিয়া কেন তেল দিচ্ছে না নাকি নিচ্ছে না? দাম বেশি হোক, দামের কথা তো সরকার বলতেছে না, বলতেছে যে পাচ্ছি না কোথাও। তাহলে এখানে সংকটটা কোথায়? সংকটটা মূলত এই সরকার ভারতের উপর জ্বালানি তেলের সম্পূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ তৈরি করার চেষ্টা করতেছে। বাংলাদেশে ভারত তেলের চাহিদা কীভাবে পূরণ করবে? তেলের শুধু রিফাইনারি বাদে নিজেরাই তারা হচ্ছে 80 থেকে 90% হচ্ছে আমদানি নির্ভর। সেই দেশের উপর নির্ভরশীলতা তৈরি করতেছেন এবং প্রতিবেশী দেশের উপর জ্বালানি নির্ভরশীলতা তৈরি করা যায় স্ট্র্যাটেজিকভাবে? তাহলে কত পিছায় পড়বেন? পৃথিবীতে প্রতিবেশী দেশের উপর 2টা বিষয়ে কখনো নির্ভরশীলতা করা যায় না, সেটা হচ্ছে জ্বালানি তেল আর আরেকটা হচ্ছে বিদ্যুৎ।
এই দুইটাতেই আগের আওয়ামী লীগ সরকারও চেষ্টা করছে বাংলাদেশকে ভিতরে ঢুকাই দিতে ভারতের, এবং বর্তমান বিএনপি সরকারও চাচ্ছে ভিতরে ঢুকাই দিতে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে জ্বালানি সংকটে শুধু চীনের সাথে সুসম্পর্ক রাখলেই বাংলাদেশের সমস্যার সমাধান। চীনের 2 দিনের চাহিদা বাংলাদেশের 1 বছরের চাহিদার সমান। চীনের 2টা দিনের মানে 48 ঘন্টায় চীনের যতটুক তেল লাগে বাংলাদেশের 1 বছরে তার থেকে কম তেল লাগে। চীনের সাথে সুসম্পর্ক রাখলে আপনার ডিসকাউন্টও পাবে বাংলাদেশ। অথচ চীনের সাথে বিএনপি সরকার দূরত্ব তৈরি করার জন্যই এই জ্বালানি সংকটটা তৈরি করতেছে। আর এই মিথ্যা কথাটা বলতেছে যে আমাদের পর্যাপ্ত মজুদ আছে, পর্যাপ্ত মজুদ, মানে একটা সার্টেন লেভেলে বাংলাদেশকে নিয়ে এসে দেখাবে যে আমাদের আর কোনো বুদ্ধি নাই, আমরা মারা যাচ্ছি তেলের অভাবে। তখন ভারত থেকে তেলটা আনি, দেখাবে যে আমরা কিভাবে ভারতের প্রতি কৃতজ্ঞ হইতে হবে। এই স্ট্র্যাটেজিতে যাচ্ছে, আর কোনো স্ট্র্যাটেজি নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে চীন কিন্তু আপনার অন্য দেশের মতন না, ভারত, পাকিস্তান বা ইউরোপের দেশ বা ল্যাটিন আমেরিকার দেশ এগুলোর মতন চীন না যে আপনার প্রতি বেলায় বেলায় এসে প্রেস কনফারেন্স করে আরেক দেশ সম্পর্কে কথা বলবে বা পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী মাসে একটা স্টেটমেন্ট পারবেন না সব কিছু মিলায়। এই যে ইরান যুদ্ধ নিয়ে এত কিছু হচ্ছে তাতে সর্বসাকুল্যে 3 থেকে 4টা স্টেটমেন্ট দিছে। আর চীনের রাষ্ট্রপতি তো আপনি 3-4 মাসে একটা কথা বলে না, কারণ চীন কথায় বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করে। চীন তার বন্ধু রাষ্ট্রের পাশে থাকে সব সময়। চীন আজ পর্যন্ত গত 50 বছরের রেকর্ড নাই তার কোনো বন্ধুর সাথে বেইমানি করছে। বাংলাদেশ সরকার যদি বর্তমান সরকার চীনের সাথে শুধু স্বাভাবিক সম্পর্কটা রাখতো তাহলে এই জ্বালানি তেল নিয়ে কোনো সংকট তৈরি হতো না। বাংলাদেশ সরকার চাইতেছেই হচ্ছে চীনের সাথে সম্পর্ক বিচ্ছেদ করে সম্পূর্ণ ভারত নির্ভরশীল জ্বালানি একটা ব্যবস্থা তৈরি করতে। আর না হলে এই ধরনের মিথ্যা কথা এই মন্ত্রী বলতো না। এই মন্ত্রী এই ধরনের মিথ্যা কথা বলতেছে মানে আগামী মাসের মাঝামাঝি যে আরও বড় সংকট তৈরি হবে, তখন হয়তো ভারত কিছু তেল দিবে, তখন দেখাবে যে হ্যাঁ ভারতই আমাদেরকে বাঁচাইছে। অথচ বাংলাদেশের মূল নির্ভরশীলতা কিন্তু চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর এইসব জায়গা থেকেই পরিশোধিত তেলের। ব্যাপারটা কি বুঝতেছেন যে এখানে খেলাটা কোথায় চলতেছে?